সুপ্রভাত, নমস্কার। বিবেকানন্দ পাঠচক্র রামকৃষ্ণ আশ্রম আয়োজিত স্বামীজির জন্মতিথি যুব দিবস 12 জানুয়ারির সাথে সংলগ্ন রেখে 10ই জানুয়ারি অর্থাৎ আজকে আমাদের আশ্রম প্রাঙ্গণে কিছু অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। সেই অনুষ্ঠানে এখনই আমাদের আরম্ভ করতে চলেছি। Coinciding with National Youth Day, that is going to happen on 12th January, Vivekananda Pathachakra Ramakrishna Ashram Pandu is going to organize a series of competitions today, that is on 10th January 2021. Within a short while, we will start our series of program, and this is the inaugural ceremony. It will be started with Vedic chanting. Gurabhyo Namaha Hari Om Sahano Bhavatu Sahano Bhunaktu Saha Viryam Karavavahai Tejasvinavadhitamastu ma vidvishavahai. Om Shanti 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 Hari Om. Sri Gurabhyo Namaha. Sri Ramakrishna Arpanamastu. Om Sthapakaya cha dharmasya sarvadharma swarupine Avatara Varisthaya Ramakrishnaya Te Namaha. Janani Saradam Devim Ramakrishna Jagat Gurum Padapadme Tayo Sritva Pranamami Muhur Namasve Yatirajaya Vivekananda Suraye Satchet Sukha Swarupaya Swamine Tapharine. আমাদের আজকে যে অনুষ্ঠান সূচি রয়েছে সেটা আমরা একবার সবাইকে জ্ঞাতব্য করাচ্ছি, জানিয়ে দিচ্ছি। আমাদের প্রথম শুরুতে হচ্ছে অঙ্ক প্রতিযোগিতা, ড্রয়িং কম্পিটিশন। আমাদের নিয়মে ছিল 9:30 থেকে 10:30 প্রথম গ্রুপের জন্য, এবং দ্বিতীয় গ্রুপ নয়, আমাদের দুটো ভাগ করা হয়েছে সেটাকে। আর আরেকটি অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে 11টা থেকে 12:30। তার প্রথমে জানিয়ে রাখি যে আমাদের এই কারণটা করার একটা বিশেষ চিন্তাধারা যেটা রয়েছে বা এই নিয়মটা করার পেছনে, সেটা হলো যেহেতু আমরা বর্তমানে কোভিড পরিস্থিতির মাঝখান দিয়ে যাচ্ছি, সেই জন্য আমরা চেয়েছিলাম যাতে পাবলিক গ্যাদারিং না হয়। আর শুধু চাওয়াই নয়, আমাদের উপরে অথরিটির একটা নিয়ম দেওয়া আছে, আর সেটাকে মেনে আমরা এই নিয়মটা করেছি। তো এখন প্রথম দিকে আমাদের যে ভাগটা, মানে 9:30 থেকে যেটা শুরু হচ্ছে, 9:30 থেকে 10:30, এখন 9:30 পার হচ্ছে। আমাদের রেজিস্ট্রেশনটা সেটিংটা শেষ হলেই আমরা অনুষ্ঠানটা শুরু করব।
তো সেখানে আমরা জানিয়ে রাখি যে যারা এখানে প্রতিযোগিতার জন্য বসেছো তাদের কাছে যে সব চার্ট পেপার দেওয়া হয়েছে সেখানের মধ্যে তোমরা শুধুই তোমাদের একটা কোড দেওয়া আছে, সেই কোডটাই লিখবে, সেই কোডটাই লিখবে, সেখানে কোনো নাম লিখবে না। ইন কেস তোমরা যদি লিখে ফেলেছো শুধু এই গ্রুপটার জন্য, মানে আমাদের যেটা ক্লাস 1 and 2 এই গ্রুপটা, ইন কেস যদি তোমরা লিখে ফেলেছো সেটা নিয়ে তোমরা বিব্রত হবে না বা ডোন্ট গেট প্যানিক অ্যাবাউট দিস। এটা নিয়ে চিন্তা করবে না, তোমাদের নিজস্ব কাজের মধ্যে কনসেন্ট্রেট করতে পারো। আমাদের এখানে দেখবে দাদারা কিছু বুঝছে, দাদা দিদিরা কেউ থাকবে এখানে, তাদেরকে তোমাদের যে কোনো প্রবলেম জিজ্ঞেস করতে পারো, তারা তোমাদের ক্ল্যারিফাই করে দেবে বা তোমাদের বুঝিয়ে দেবে। আর আমাদের যেটা ফার্স্ট গ্রুপ সেটা হলো ক্লাস 1 আর 2 জন্য। গ্রুপ বি হচ্ছে ক্লাস 3 আর 5। এদেরই সময়সীমা আমরা দেওয়া হয়েছিল 9:30 থেকে 10:30, অর্থাৎ 1 ঘন্টা। এরপরে শুরু হচ্ছে 11টা থেকে 12:30 স্লট, সেটা হচ্ছে গ্রুপ সির জন্য। সেখানে ক্লাস 6 to 8 গ্রুপ সি, 6, 7, 8। গ্রুপ ডি ক্লাস 9 and 10। এখানে একবার আমি টপিকটা বলে রাখছি, যদিও যখন শুরু হবে তার আগে দাদারা তোমাদের ক্লিয়ার করে দেবে যারা এখানে উপস্থিত থাকবে। গ্রুপ এ ক্লাস 1 and 2 যে কোনো ফল, ফুল বা সবজি, এনি ফ্রুট, ফ্লাওয়ার অর ভেজিটেবল। গ্রুপ বি ক্লাস 3, 4, 5 পিকচার ভিউ অফ এ সিটি, অর্থাৎ শহরের কোনো দৃশ্য। এবং তারপরে যেটা গ্রুপ সি ক্লাস 6, 7 and 8, সেখানে টপিক দেওয়া হয়েছে কোভিড-19 সেফটি প্রটোকলস ইন ডেইলি লাইফ। অর্থাৎ কোভিড-19 বর্তমান যে পরিস্থিতি বা যেটা আমাদের সবাই পার করেছি, তোমরা আমাদের জেনারেশনটা দেখেছে, সেটার মধ্যে নিজস্ব সুরক্ষা জড়িত কিছু জিনিস, নিয়ম কানুন, বা সেটা অবশ্যই তোমাদের নিজস্ব চিন্তাধারার উপর নির্ভর করছে, ব্যবহারিক জীবনে এবং প্রতিনিয়ত, অর্থাৎ প্রত্যেকদিন ডেইলি লাইফের মধ্যে কিভাবে আমরা সেফটি প্রটোকলস নিয়ে বা সেফটি নিয়ে চলতে পারি এই কোভিড-19টাকে। গ্রুপ ডি ক্লাস 9 and 10, যেখানে টপিক আছে স্বামী বিবেকানন্দ অ্যামাং ইউথ, যুবকদের মাঝে স্বামী বিবেকানন্দ। এরপর 12:30টায় শুরু হচ্ছে এক্সটেম্পোর স্পিচ কম্পিটিশন, আকস্মিক বক্তৃতা। সেটা দুটো ভাগে বিভক্ত করা আছে, জুনিয়র গ্রুপ ক্লাস 6 to 8, সিনিয়র গ্রুপ ক্লাস 9 to 12। যারা ইচ্ছুক বা এর পরবর্তীতে যারা, অর্থাৎ একটা গ্রুপ এখানের মধ্যে যারা ড্রয়িং এর মধ্যে থাকতে পারবে, দুটো গ্রুপ আমাদের, যদি তোমরা চাও বা আমাদের এখানে যেখানে রেজিস্ট্রেশনে দাদা দিদি যারা বসা থাকবে তাদের সাথে বলে তোমাদের এক্সটেম্পোরের নামটাও তোমরা সেখানে এন্ট্রি করে দেবে বা নথিভুক্ত করবে। তারপর শুরু হচ্ছে 2টোর দিকে কুইজ কম্পিটিশন। সেখানে টিম ওয়াইজ হবে, প্রত্যেকটা টিমে দুজন করে সদস্য থাকতে হবে। জুনিয়র গ্রুপ সেটার মধ্যে ভাগ হচ্ছে ক্লাস 6, 7, 8। সিনিয়র গ্রুপ থাকছে ক্লাস 9 আর 12। বিষয় যেটা বা টপিক কভার করবে সেটা হলো শ্রী রামকৃষ্ণ, শ্রী মা শারদা এবং শ্রীমৎ স্বামী বিবেকানন্দ। সাথে থাকছে স্পোর্টস এন্ড জেনারেল অ্যাওয়ারনেস। আর আমাদের আজকের এই অনুষ্ঠান এখানে শেষ হওয়ার পর 12 জানুয়ারি আমাদের পুরস্কার বিতরণী, তার সাথে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে। আমরা কিছুক্ষণের মধ্যে জানিয়ে দিচ্ছি যে কোন সময়টার মধ্যে আসতে হবে। এবার আমাদের যারা অভিভাবক বা গার্জিয়ানদের আছে, আমাদের একটা অনুরোধ আছে যে এখন যখন আমাদের যেই সময়টাতে আমরা শুরু করছি তার 1 ঘন্টার মধ্যে এই গ্রুপটার বা দুটো গ্রুপের মানে প্রতিযোগিতা শেষ হচ্ছে। সেই সময়টাতে আপনাদের যথাযথ সম্ভব হলে আপনারা এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করবেন। তার একটি মাত্র কারণ, আমাদের যে গ্যাদারিং ব্যাপারটা আমরা বলছি সেটা আমরা করতে দিতে চাই না। যদিও এখন আমরা আশা করেছিলাম সবাই এখানে মাস্কটা পরে আসবেন এবং আসবে উভয় পক্ষে, অর্থাৎ গার্জিয়ান এবং স্টুডেন্ট। সেটা সেফটি প্রটোকলস যেটা বলছি আমরা সেটার মধ্যেই পড়ে যাচ্ছে। সুতরাং আমাদের একটা বিনীত অনুরোধ, আপনারা এখানে ছাত্রছাত্রীদের দিয়ে আপনারা যদি চলে যান 1 ঘন্টার মধ্যে, 1 ঘন্টার তার ধরুন 10-20 মিনিট আগে আপনারা আসলে
আপনাদের নিজস্ব ছেলে মেয়েদেরকে নিয়ে যেতে পারবেন। আমরা এরপরে এখনই অনুষ্ঠানটা শুরু করতে যাচ্ছি। এখন যারা বসে আছে রেজিস্ট্রেশনে যারা আছেন, আমি জিজ্ঞেস করছি কি শুরু করতে পারি? তো হোয়াটস দ্য টাইম? 9:54। সো আমরা কথা শেষ করতে হতো এখনই চলে যাবে 9:55। 9:55 এ আমাদের শুরু হবে। 10:55 এর মধ্যে এই গ্রুপটা কমপ্লিট করা হবে। আমি একবার জানিয়ে রাখছি, এখানে গ্রুপ এ যারা এখানে বসেছে, গ্রুপ এ ক্লাস 1 and 2, টপিক এনি ফ্রুট, এনি ফ্লাওয়ার, এনি ভেজিটেবল, কোনো ফুল, কোনো ফল, কোনো সবজি। গ্রুপ বি ক্লাস 3, 4, 5, তোমাদের জন্য পিকচার ভিউ অফ এ সিটি, শহরে কোনো দৃশ্য। আর কোনো ক্লারিফিকেশন চাই কি? No, thank you for responding, and we want that only. So, should we continue Bengali or English? What would be better? আমরা কোন ভাষায় কথা বললে তোমাদের সুবিধা হবে? বাংলায় বলবো না ইংরেজিতে বলবো? কাইন্ডলি রেসপন্ড দিন যারা এখানে বসে আছো। না বুঝতেই পারবে দুটোতেই? ঠিক আছে, দুটোতেই বুঝতে পারবে। ঠিক আছে, আমরা শুরু করতে যাচ্ছি। 9:55। তোমাদের হাতে এখন আছে কাগজ। তোমাদের যেই বোর্ডটা আমরা স্টার্ট বলবো সেই মতো তোমরা শুরু করবে। তোমাদের নাম লিখবে না, একটা কোড দেওয়া আছে, সেই কোডগুলোকে লিখবে তোমাদের নামের সাথে, রেজিস্ট্রেশনে থাকবে সেই কোডটা। আর যদি কোনো ভুলবশত, শুধু গ্রুপ এর জন্য বলছি, যদি তোমরা ভুলবশত লিখে ফেলেছো সেটা নিয়ে চিন্তা করবে না। কিছু জিজ্ঞেস করার হলে এখানে দাদা দিদিরা আছে, তাদেরকে জিজ্ঞেস করবে, মা বাবাকে ডাকবে না। আর আমাদের একটা বিনীত অনুরোধ, মা বাবারা একটু চলে গেলে ভালো হয়। তার আরেকটা কারণ আছে, অনেক সময় কি হয়, ছোটরা তো একটু দেখলে হয়তো কিছু একটা নিজের থেকে চলে আসে। আমরা বড় হয়ে এসেছি, কি হয়েছে, ছোট সময় তো বুঝতে পারি এই জিনিসটা থাকে, সেটা যদি একটু মেনটেন করেন খুব ভালো। ধন্যবাদ। আমরা তাহলে শুরু করতে যাচ্ছি। So your time starts now. It's 9:55. We will be ending by 10:55.
काय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननी शारदादेवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे परतत्त्वे सदा लीनो रामकृष्ण समादया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। শুভ সন্ধ্যা। বিবেকানন্দ পাঠচক্র আয়োজিত 12 জানুয়ারি উপলক্ষে যুব দিবসে আজকে সান্ধ্যকালীন শেষাংশের অনুষ্ঠান। আমরা আজকে পুরস্কার বিতরণের সভা আয়োজিত হয়েছে। এই সভা আরম্ভ হচ্ছে একক সঙ্গীত দ্বারা। ললিত ছন্দে গভীর
কিছু আলোকপাত করার জন্য। মঞ্চে সুদীপ্ত দত্ত। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানাই। উপবিষ্ট সকল বিবেকানন্দ ভাবানুরাগীদেরকে আমার সশ্রদ্ধেয় প্রণাম। আজ একটি বিশেষ দিন। আজ 12ই জানুয়ারি, এক মহামানবের জন্মের দিন। আমাকে স্বামীজি এবং যুব সমাজের প্রতি স্বামীজির দৃষ্টিকোণ সেটির বিষয়ে আলোচনা করতে বলা হয়েছে। আমি তারই কিছু তত্ত্ব আপনাদের সামনে তুলে ধরব। তার আগে একটি বিষয় একটু আপনাদেরকে বলতে চাই, যেটি হলো স্বামীজি ও গিরিশচন্দ্র ঘোষের একটি কথোপকথনের কথা। 1897-এ যখন স্বামীজি পাশ্চাত্যের থেকে ভারতে ফিরে আসেন, তখন স্বামীজিকে গিরিশচন্দ্র ঘোষ একটি অনুরোধ করেছিলেন। তিনি বলেছিলেন যে তথাকথিত কিছু রামকৃষ্ণ ভক্ত ঠাকুরের লীলা কথাগুলোকে কিছু মানে একটু অন্যভাবে প্রকাশ করার চেষ্টা করছিল, যেটির মধ্যে বেশিটাই ছিল আলৌকিকতা ও কিছু সিদ্ধি এইসব নিয়ে, যেটি ঠাকুর নিজে জীবন্তকালে একদমই পছন্দ করতেন না। উনি এটাও বলেছিলেন যে কিছু কিছু ভক্ত ঠাকুরের জীবন চরিত্রটিকে প্রকাশ করার চেষ্টা করছিলেন। তো তার জন্য তিনি স্বামীজিকে বলেছিলেন যে তুমি এই দায়িত্বভারটি গ্রহণ করে ঠাকুরের চরিত্রটি সবার মধ্যে বিতরণ করো। কথাটি শুনে ঠাকুরের চরিত্রটি বর্ণনা করার এই কথাটি যখন স্বামীজিকে গিরিশচন্দ্র ঘোষ বললেন, গিরিশচন্দ্র ঘোষের এই কথাটি শুনে তখন স্বামীজি নিজের জিহ্বাটি লম্বা করে বের করে কেটে বললেন, কি বলছেন? এটা আমার দ্বারা সম্ভব নয়। আমি ঠাকুরকে কতটুকু চিনতে পেরেছি, ঠাকুরকে চিনার বা জানার একটুকু বুদ্ধি আমার মধ্যে এখনো প্রকাশিত হতে পারেনি। তো সেই অবস্থাটাও এখন আমারও হয়ে আছে। তো কিছু ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন। আমি কিছু আপনাদের সামনে জিনিস তুলে ধরছি, শ্রবণ করুন। আজ 12ই জানুয়ারি। আজকের এই দিনটি একটি অত্যন্ত শুভ একটি দিন। এক রত্নের জন্ম হয়েছিল এই দিনে। তিনি হলেন আমাদের সকলের স্বামীজি, স্বামী বিবেকানন্দ। তিনি সনাতন ধর্মের পতাকা তুলে ধরেছিলেন বিশ্বের দরবারে। গীতা কেন অন্য সর্বধর্মগ্রন্থের নিচে রাখা হয়েছে সেই প্রশ্ন করা হয়েছিল তাকে, এবং এইভাবেই তাকে হেয় করার চেষ্টা করেছিল কিছু ধর্মযাজক। তিনি খুব সুন্দর উত্তর একটি দিয়েছিলেন, বলেছিলেন সব ধর্মের বোঝা বহন করতে পারে বলেই গীতা সবার নিচে রয়েছে। এমনই বুদ্ধিদীপ্ত অথচ নিজ পরম্পরায় অবিচল ছিলেন তিনি আমাদের স্বামীজি। একমাত্র সন্ন্যাসী যিনি বলেছিলেন ফুটবল খেলো, শরীর গঠন করো, তবেই গীতার বাণী হৃদয়ঙ্গম হবে। সব সন্ন্যাসী যখন ত্যাগের কথা বলে, মোক্ষ অর্জনের কথা বলে, হিন্দুর নির্লিপ্ত ও স্বার্থপর করে তুলেছিলেন, সেখানে তিনি ছিলেন একেবারেই ভিন্ন।
তিনি যুব জাগরণের কাজ করে গিয়েছিলেন, অপ্রাচীন প্রথাকে ভেঙে উপযোগী নিয়মকে প্রতিষ্ঠিত করার আপ্রাণ চেষ্টা করে গেছেন। এই পৃথিবীতে উন্নয়নের অপ্রাচিত প্রথা ভাঙার যে চেষ্টা শ্রীরামকৃষ্ণ করে গিয়েছিলেন, সেই আদর্শ অনুসারী সেই ধারাবাহিকতাকেই ধরে তার সময়ের যুব সমাজকে তিনি জাগ্রত করেছিলেন এবং তার আদর্শেই আমরা এখন জাগ্রত হই। 1816-এ তিনি জন্মগ্রহণ করেন এবং 1902 সালে তিনি মৃত্যুবরণ করেন, মাঝে মাত্র 40 ইয়ার্স। এই অতি অল্প সময়ে তিনি দিগ্ভ্রান্ত এই হিন্দু জাতির ভিত করে দিয়ে গেছিলেন, তার জন্য আমরা তার প্রতি অনেকটাই কৃতজ্ঞ। এই অভাগা জাতিকে বাঁচাতে হলে এমন আরো অনেক বিবেকানন্দের প্রয়োজন। অন্তত তার আদর্শে অনুপ্রাণিত হয়ে ভাগ্য নির্ভর নয়, কর্মমুখী ও উন্নয়নমুখী যুব সমাজই চাই আমরা। সেটাই ছিল স্বামীজির দৃষ্টিভোগ এই ভারতের প্রতি। বিবেকানন্দ ছিলেন নয় বেদান্তের প্রধান প্রতিনিধিত্বকারী। স্বামীজি ভারত ও ভারতের বাইরে হিন্দু ধর্মকে পুনরায় প্রতিষ্ঠা করে তুলতে সফল হয়েছিলেন। তার জন্যই পাশ্চাত্য সমাজে যোগ, ধ্যান ও আধ্যাত্মিক বিকাশের অন্যান্য ভারতীয় পদ্ধতিগুলি সম্পূর্ণভাবে অগ্রয় বৃদ্ধি পেয়েছিল। স্বামী বিবেকানন্দ যুব ভারতের প্রতীক। বিশ্বের দরবারে তিনি ভারতবর্ষকে নতুন রূপে তুলে ধরেছিলেন। তিনি রামকৃষ্ণ মিশন এবং রামকৃষ্ণ মঠের প্রতিষ্ঠাতা। মুক্ত চিন্তাধারা এবং নানাবিধ কর্মকাণ্ডের জন্য তিনি বিশ্ববাসীর মনে আজ সদা জাগ্রত। তার দেখানো আদর্শের রাস্তায় যুবকদের দিকে এগিয়ে নিয়ে যায় মানুষ। আধ্যাত্মিকতাকে এক অন্য পর্যায়ে উন্নত করে স্বামীজি সকলের জীবনকে আরো বেশি করে আলোর দিকে ঠেলে দিয়েছিলেন। নেতিবাচক ভাবনার অন্ধকার দিকটির পর্দা সরিয়ে তিনি আমাদের জীবনবোধকে আরো বেশি করে অনুপ্রাণিত করেছিলেন। উদ্বুদ্ধ হয়েছে যুব সমাজ। তার সেই জন্যই তার জন্মদিন 12ই জানুয়ারি আজ যুব দিবস হিসাবে পালিত হয়। তার কিছু বাণী যা যুব সমাজকে অনুপ্রেরণা দেয়, যেমন কারো উপর হুকুম চালাবার চেষ্টা করবে, যে অপরের সেবা করতে পারে সেই যথার্থ সর্দার হতে পারে। এটি ভীষণ প্রশংসনীয় একটি বক্তার বলা, যেটা আমরা যদি সেটাকে হৃদয়ঙ্গম করতে পারি তাহলে আমরা জীবন পথে অনেকটাই আগাতে পারবো। আরেকটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো, সেটি হলো 1887 সালে স্বামী প্রেমানন্দ মানে আমাদের বাবুরাম মহারাজ ও স্বামীজি কাশীতে একসাথে বিচরণ করছিলেন রাস্তায়। সেই সময় ঘটনাটি বলছি। সেই সময় কিছু বাদরের তাড়াকে স্বামীজি দৌড়াতে শুরু করলে একজন চেঁচিয়ে তাদের দাঁড় করান। বিবেকানন্দ ঘুরে দাঁড়ালে বাদরের দল হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ে। সেই ঘটনা নিয়ে পরে ব্যাখ্যা করে স্বামীজি বলেছেন, সমস্যা হলে তার মুখোমুখি হতে হবে, তা থেকে পালিয়ে গেলে তার সমাধান হবে না। কত বড় কথা তিনি সেই সময় আমাদেরকে বলে গেছিলেন, যেটা আজও ভীষণ প্র্যাকটিক্যাল। বহুমূল্য ঘটনা দিয়ে সাজানো তার জীবন যুব সমাজকে এক কঠিন মেরুদণ্ডের ন্যায় ছিল তার উদ্দেশ্য। যদি ভারতকে জানতে চাও তবে বিবেকানন্দকে জানো। তার মধ্যে সবকিছুই ইতিবাচক, নেতিবাচক নেই। এটি আমাদের রাষ্ট্রীয় সঙ্গীত রাষ্ট্রীয় গান যেটি আমাদের, সেটি রচনাকার যিনি রবি ঠাকুর এই ধারণাটি স্বামীজির প্রতি রাখতেন। 19বিংশ শতাব্দীর ভারতে যখন বিশ্ব টালমাটাল অবস্থা, ভারতের মানুষ যখন ভুগছে অস্তিত্ব সংকটে, তখন আবির্ভূত হয়েছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য যুগপুরুষ স্বামী বিবেকানন্দ। যেটি আমরা গীতাতে পেয়ে এসেছি, একটা বিশ্ববিখ্যাত শ্লোক, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম।
যেতাম, ধর্ম সংস্থাপনার কারও সম্ভবামি যুগে যুগে। পরবর্তীতে এই কথাটিকে তুলসীদাস নিজের রামচরিত্র মানস গ্রন্থেও উল্লেখ করে বলেছেন যে জব জব হুই ধর্ম কি হানি বার হুয়া অধম অসুর অভিমানী তব তব প্রভু হরি বিদিত শরীরা করহু কৃপা নিধি সজ্জন তীরা। তিনি সজ্জনের কারণ ও দুষ্টের দমন করতে প্রতিবার এই ধরাতে আসেন ও আসবেন। তাই ত্রেতাতে তিনি রাম রূপে, দ্রাপরে শ্রীকৃষ্ণ রূপে, আর কলিতে শ্রী রামকৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছিলেন। তাই আমরা বলি ত্রেতায় রাম রূপায় দ্রাপরে কৃষ্ণমূর্তয়ে কলি পুণ্য অবতারায় রামকৃষ্ণায় তে নমঃ। তাই অবতার যখন আসে, অবতারের সাথে তার পার্শ্বদরাও আসেন, যা আমাদেরকে লোকশিক্ষা দিয়ে যায়। তেমনি ঠাকুর এসেছিলেন, তার সাথে জগৎজননী মা এসেছিলেন, এবং স্বামীজি ও ব্রহ্মানন্দজি সহিত সমস্ত রামকৃষ্ণ পার্শ্বদবৃন্দ। যে ধারা তিনি বেলুড়ে ছেড়ে গেছেন, সে আজ বিশ্ব ব্রহ্মাণ্ডকে প্লাবিত করছে। সেই ধারার নাম রামকৃষ্ণ ধারা। এই ধারায় যারা বইতে পারবে তাদের জীবনই সার্থক। ভারতবর্ষকে তিনি উপস্থাপন করলেন শিকাগো বিশ্ব ধর্ম মহাসভায়। একটা ভীষণ ফেমাস ইনসিডেন্ট। রামকৃষ্ণ ভাবধারার মানুষদের জন্য এটা একটা ভীষণ স্মরণীয় দিন। সেটি হলো 11 সেপ্টেম্বর 1893 সালে। তার বক্তব্যের সূচনাতেই তিনি বলেছিলেন, হে আমার আমেরিকা নিবাসী ভাতৃ ও ভগিনীগণ, যা জয় করে নেয় উপস্থিত সকলের হৃদয়। হাততালির গঞ্জন থামতেই চায় না। অবাক করেছিল শ্বেতাঙ্গদের, যাদের চোখে ভারত মানেই পিছিয়ে পড়া মানুষদের দেশ, যাদের নিজেদের কিছুই নাই। এই অপূর্ব মেধাবী মানুষটি হৃদয় অবস্থান, তেজস্বিতা, তেজ ও স্বাধীন চেতনার দ্বারা বিশ্বের দরবারে একটি জনসাধারণের জায়গা আদায় করে নিয়েছিলেন। স্বামীজি বলেছিলেন, জীবে প্রেম করে যেইজন সেই জনই সেবিছে ঈশ্বর। উপনিষদ ছিল তার জীবনের সিলেবাস ও বেদান্ত ছিল তার দর্শন। ছোট দুরন্ত বিলে বাল্যকালে গরিবদের নিজের মায়ের দামি শাড়ি লুকিয়ে দিয়ে হোক, কিংবা ভারত মহাসাগর সাঁতরে কেটে বিবেকানন্দ রক প্রতিষ্ঠা করাই হোক, প্রমাণ করেছে অসম্ভব কিছুই নয় যদি তুমি চাও। তাই আমরা জানতে পারি যে আমরা যাই চাই, আমাদের যদি লক্ষ্য স্থির থাকে, তাহলে আমরা সেটা করতে পারবো। সেটা আমরা স্বামীজির ভারত মহাসাগর লঙ্ঘনের ইনসিডেন্টটাকে আমরা যদি ভালো করে ভাবি, তাহলে আমরা সেটা বুঝতে পারবো। তিনি 3 দিন 3 রাত্র সেই কন্যাকুমারীতে সেই পাথরের উপরে বসে যোগমগ্ন হন, এবং তার ভবিষ্যৎ জীবনের পথ কি হবে, বা আমরা যদি আরো এটাকে সুন্দর করে ভেঙে বলতে চাই, তাহলে আমরা ভাবতে পারি যে পরবর্তীতে এই রামকৃষ্ণ ভাবধারার প্লাবনটা কিভাবে বিশ্বকে ছুঁয়ে যাবে, সেটার দিকই হয়তো তিনি সেই কন্যাকুমারীর সেই প্রস্তুর খণ্ডের উপরে বসে ভেবেছিলেন, যেটা আজও আমাদের জন্য ভীষণই একটি প্র্যাকটিক্যাল একটি এক্সাম্পল। সেই স্থানকে এখনো আমরা বিবেকানন্দ রক বলে চিনি। তাই আসুন আজ আমরা তাই স্বামীজির মন্ত্রে দীক্ষিত হয়ে উঠি, দাঁড়াই, তার কথাগুলোকে আমাদের জীবনে আমরা প্র্যাকটিক্যালি সেগুলোকে ইউজ করা শুরু করি, তাহলেই প্রকৃত অর্থে তার শ্রীপাদ পদ্মে অর্ঘ নিবেদন করা হবে। ফুল, বেলপাতা, দুব্ব, তুলসী পাতা দিয়ে তো প্রতিদিনই অর্ঘ দিচ্ছি। আসুন না তার বাণীগুলোকে হৃদয়ঙ্গম করে সেই বাণীগুলোর পথেই হেঁটে সেগুলোই তার পাদ পদ্মে যদি আমরা অর্ঘ হিসাবে দিতে পারি, তাতে ক্ষতিটা কিসে? তাই এখানেই আমি আমার বক্তব্য শেষ করছি। কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে মার্জনা করবেন। নমস্কার। জয় গুরু। সুদীপ্তকে ধন্যবাদ। আমি পুরস্কার বিতরণ সবার মধ্যে অনুষ্ঠানের মধ্যে চলে যাচ্ছি। আমি প্রথম পুরস্কার বিতরণ আমাদের শুরু হচ্ছে আমাদের যে রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যালয়, সেখানে বাৎসরিক খেলা অনুষ্ঠিত হয়েছিল 10ই জানুয়ারি। তার পুরস্কার বিতরণের জন্য
আমি মঞ্চে আমাদের ভাইস প্রেসিডেন্ট বিজয় ঘোষকে নিমন্ত্রণ করছি মঞ্চে আসার জন্য। আমার ডান দিক থেকে এসে পুরস্কার নিয়ে মানে এদিক থেকে এসে ওদিক দিয়ে বেরিয়ে যাবে। আর তার সাথে আমাদের বিদ্যালয়ের হেড ম্যাডামকেও আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। দৌড় খেলা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে তৃতীয় স্থান অধিকার করেছে আকাশচন্দ্র ঘোষ। দ্বিতীয় স্থান মোহাম্মদ জাহিদ আলী। দৌড় খেলায় দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ জাহিদ আলী। আছে কি? আমাদের প্রথম স্থান অধিকার করেছে শ্রী সঞ্জীব মণ্ডল। আচ্ছা, এরপর আমাদের চেয়ার খেলা। সেখানে তৃতীয় স্থান অধিকার করেছে আকাশ চন্দ্র ঘোষ। দ্বিতীয় স্থান মোহাম্মদ জাহিদ আলী। প্রথম স্থান অধিকার করেছে সঞ্জীব মণ্ডল। তারপরে কক ফাইটে তৃতীয় স্থান অধিকার করেছে জয়দীপ সূত্রধর। এরপর দ্বিতীয় স্থান অধিকার করেছে সমীরণ শীল। আচ্ছা, আর প্রথম স্থান অধিকার করেছেন বিশ্ববিনীত রায়। আচ্ছা, তোমরা এই দিক দিয়ে উঠবে, ওই দিক দিয়ে বেরোবে। আর ওখানে আজকে যাকে কেন্দ্র করে এত কিছু অনুষ্ঠান হয়েছে তিনি ওই জায়গার মধ্যে বসে আছেন। আর উনার যিনি শ্রীগুরু এবং মহামায়া ওনারা ওই জায়গার মধ্যে বসে আছে। সেই জন্য আমাদের উদ্দেশ্যটা করেছিলাম আমরা হাফ সার্কেল করে এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বেরিয়ে যাবো। যাই হোক, আমরা চলে এসেছি শেষ পর্যায়ে খেলার প্রতিযোগিতায়। অঙ্ক খেলায় তৃতীয় স্থান অধিকার করেছেন সৌরভ দাস। দ্বিতীয় স্থান অধিকার করেছেন আকাশ চন্দ্র হোল।
এবং প্রথম স্থান অধিকার করেছেন বিশ্বজিৎ সূত্রধর। ধন্যবাদ। আমাদের মঞ্চে দুজন বিশেষ ব্যক্তিকে আমাদের তরফে ধন্যবাদ জানাচ্ছি। এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নাহা কাকুকে, অর্থাৎ পীযূষ নাহাকে মঞ্চে আসার জন্য। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের বছরের মানে আমাদের 12 জানুয়ারি উপলক্ষে রামকৃষ্ণ মিশন অর্থাৎ বিবেকানন্দ পাঠচক্র রামকৃষ্ণ আশ্রম আয়োজিত যে অনুষ্ঠান হয়েছিল, হ্যাঁ, সেটা আমাদের 10ই জানুয়ারি রবিবার অনুষ্ঠান হয়েছিল সকাল থেকে। কুইজ আমাদের প্রথমে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, তারপর এক্সট্রাম্পর বা আকস্মিক বক্তৃতা, এরপর আমাদের ছিল কুইজ প্রতিযোগিতা। তো তারই ফলাফল আজকে ঘোষণা হবে। এখন এই প্রথম দিকে অনুষ্ঠান মানে প্রথম দিকে পুরস্কার বিতরণের জন্য আমাদের পীযূষ নাহা, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বিবেকানন্দ পাঠচক্র রামকৃষ্ণ আশ্রম, ওনাকে একবার নিমন্ত্রণ জানিয়েছি। এবার আমরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় চলে এসেছি। চিত্রাঙ্কন প্রতিযোগিতা গ্রুপে আমরা 3-2-1 করে যাব নিচের থেকে। তৃতীয় স্থান অধিকার করেছেন সোনাক্ষী দত্ত, সেন্ট মেরিজ সিনিয়র সেকেন্ডারি স্কুল। সোনাক্ষী দত্ত উপস্থিত কি? আচ্ছা, এবার পুরস্কার বিতরণের আগে একটি কথা জানিয়ে দিচ্ছি, আপনারা যারা উপস্থিত থাকবেন না তাদের অভিভাবক কেউ যদি থাকে তারা নিয়ে যেতে পারেন, বা যদি আপনাদের হয়ে কেউ কাউকে বলেছেন আমাদেরকে জানিয়ে দেবেন কে নিচ্ছেন, তাহলে যদি আমাদেরকে আবার কন্ট্রা ফোন আসে তাহলে আমরা এটা উত্তর দিতে পারবো। তাহলে আমাদের তৃতীয় স্থান অধিকার করেছেন সোনাক্ষী দত্ত। কেউ আছে সোনাক্ষী দত্তর হয়ে নেওয়ার জন্য? নেই। এরপর দ্বিতীয় স্থান অধিকার করেছেন শ্রেয়া দাস, প্রিমিয়ার পাবলিক স্কুল। শ্রেয়া দাস, প্রিমিয়ার পাবলিক স্কুল। ধন্যবাদ। এরপর মঞ্চে আসবেন প্রথম স্থান অধিকারী গ্রুপ এ সমীক্ষা সরকার, ক্ষমা করবেন, সমীক্ষা সরকার প্রিমিয়ার পাবলিক স্কুল। সমীক্ষা সরকার প্রিমিয়ার পাবলিক স্কুল। ধন্যবাদ।
এবার আমরা চলে যাচ্ছি গ্রুপ বি। গ্রুপ বি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছেন ঋষভ বসাক, মহর্ষি বিদ্যামন্দির, লালমাটি। ঋষভ বসাক। ধন্যবাদ। এরপর গ্রুপ বি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন অঙ্কিতা দত্ত বণিক, নেতাজি বিদ্যাপীঠ রেলওয়ে হাই সেকেন্ডারি স্কুল। অঙ্কিতা দত্ত বণিক। প্রথম স্থান অধিকার করেছেন গ্রুপ বি প্রাগজ্যোতি সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে প্রিয়াংশু গায়ন। প্রিয়াংশু গায়ন। ধন্যবাদ আমাদের নাহা কাকুকে, ধন্যবাদ। এবার মঞ্চে আমরা দেখে দিচ্ছি আমাদের প্রসূন সাহা স্যারকে। চিত্রাঙ্কন প্রতিযোগিতা গ্রুপ সি। গ্রুপ সি তৃতীয় স্থান অধিকার করেছে কৃতিকা মানিক, সেন্ট প্যারিস সিনিয়র সেকেন্ডারি স্কুল। কৃতিকা মানিক। দ্বিতীয় স্থান অধিকার করেছেন অঙ্কিত রয়, ক্যাপিটাল পাবলিক স্কুল। অঙ্কিত রয়, ক্যাপিটাল পাবলিক স্কুল। আমাদের দর্শকদের কাছে একটা অনুরোধ, আপনারা একটু হাততালি দিন। আমরা মঞ্চে এনে ওদেরকে অভিনন্দন জানাচ্ছি, তো একটু মনের মধ্যে উদ্ভাসিত হয় চিন্তাধারা করে। অঙ্কিত রয়, ক্যাপিটাল পাবলিক স্কুল, গ্রুপ সি। এবং ফার্স্ট পজিশন হোল্ডার প্রথম স্থান অধিকার করেছে নেতাজি বিদ্যাপীঠ রেলওয়ে হাই সেকেন্ডারি স্কুলের স্নেহা দাস। স্নেহা দাস, নেতাজি বিদ্যাপীঠ রেলওয়ে হাই সেকেন্ডারি স্কুল, গ্রুপ সি চিত্রাঙ্কন প্রতিযোগিতা। কেউ এসেছেন? চিত্রাঙ্কন প্রতিযোগিতার শেষ যে গ্রুপটি ছিল শ্রেণীটি, সেই গ্রুপ ডি। সবাই যারা প্রাইজ পেয়েছো পাওনি, একটু চুপ করে শান্ত হয়ে বসো। চুপ করে শান্ত হয়ে বসো। গ্রুপ ডি তৃতীয় স্থান অধিকার করেছেন সমস্তিতা সরকার, প্রাগজ্যোতি সিনিয়র সেকেন্ডারি স্কুল। গ্রুপ ডি তৃতীয় স্থান অধিকার করেছেন সমস্তিতা সরকার, প্রাগজ্যোতি সিনিয়র সেকেন্ডারি স্কুল। ধন্যবাদ। এরপর দিয়ারানী পাল দ্বিতীয় স্থান অধিকার করেছেন, সেকেন্ড প্রাইজ হোল্ডার দিয়ারানী পাল, ক্যাপিটাল পাবলিক স্কুল। দিয়ারানী পাল, ক্যাপিটাল পাবলিক স্কুল, গ্রুপ ডি, সেকেন্ড পজিশন হোল্ডার।
ধন্যবাদ। এবং প্রথম স্থান অধিকার করেছেন অরুণ বণিক সাউথ পয়েন্ট স্কুল। অরুণ বণিক সাউথ পয়েন্ট স্কুল, গ্রুপ ডি, ফার্স্ট পজিশন। ধন্যবাদ কুসুম স্যার। এরপর মঞ্চে আচ্ছা এরপর মঞ্চে আমরা নিমন্ত্রণ জানাচ্ছি অশোক চক্রবর্তী, আমাদের আশ্রমের ট্রেজারার। অশোক চক্রবর্তী। যাদের আপনারা অনুষ্ঠান মানে যারা প্রাইজ পেয়ে যাচ্ছেন তারা মঞ্চ ছেড়ে যাবেন না, এটা কিন্তু একটা শিক্ষণীয় ব্যাপার। একটু আমি সময় নিয়ে নিচ্ছি। এই যে আমাদের যে আজকে অনুষ্ঠান অনুষ্ঠিত করার পর যে কোনো একটা অনুষ্ঠানের শেষে যে পুরস্কার বিতরণ, তার একটা বিশেষ উদ্দেশ্য থাকে। কারণ ছোট ছোট সবাই আমরা যে যার জায়গার মধ্যে নিজস্বভাবে নিজস্ব প্রতিভা দেখিয়ে এই জায়গাটা আমরা অর্জন করেছি, তার একটি স্বীকৃতি চাই। এই স্বীকৃতিটা কে দেবে? এটা তো প্রাইজ তো স্বীকৃতি নয়। আমাদের সবাই এর অনুষ্ঠানের মধ্যে যখন বসে থাকবো, সবাই যখন দেখবো, তার সাথে যখন ক্ল্যাপিংসটা করবে, হাতের করতালি করবে, তখন মনের মধ্যে একটা চিন্তা শক্তি জাগ্রত হয়। আর যাকে নিয়ে আজকে অনুষ্ঠানটা করা হয়েছে তিনি চিন্তাশীল মানুষ। তার চেতনার জন্য আজকে সারা ভারতবর্ষ কেন সারা বিশ্বব্যাপী পরিচিত বিবেকানন্দ। সেই চেতনাটা যাতে সবার মধ্যে জাগরিত হয়, অঙ্কুরিত হয়, স্টার্টিং পয়েন্টটা হয়, সেই জন্য সবাই যারা পেয়ে যাচ্ছেন, আমরা দর্শকদের কাছে, বড়দের কাছে অনুরোধ জানাচ্ছি, ছোটদের কাছে অনুরোধ জানাচ্ছি, বেশি বড় নয়, খুবই ছোটভাবে আমাদের শেষ হয়ে যাবে। আপনারা সবাই আপনারা সবাই উপস্থিত থাকুন। মঞ্চে অশোক চক্রবর্তী, আমরা দেখে দিচ্ছি এক্সট্রা কোর্স স্পিচ কম্পিটিশন, জুনিয়র গ্রুপ আর সিনিয়র গ্রুপ দুটো গ্রুপের মধ্যে বিভাজন করে হয়েছিল। সেখানে এক্সট্রা কোর্স স্পিচ কম্পিটিশনের জুনিয়র গ্রুপের মধ্যে যৌথভাবে প্রাইজ পেয়েছেন কৃতিকা মানি সেন্ট মেরি সিনিয়র সেকেন্ডারি স্কুল আর অঙ্কিতা দত্ত বণিক নেতাজি বিদ্যাপীঠ রেলওয়ে হাই সেকেন্ডারি স্কুল। দুজনকেই মঞ্চে একভাবে আমরা মঞ্চে নিমন্ত্রণ জানাচ্ছি, দুজনে আসুন। কৃতিকা মানি সেন্ট মেরি সিনিয়র সেকেন্ডারি স্কুল আর সাথে আছেন অঙ্কিতা দত্ত বণিক নেতাজি বিদ্যাপীঠ রেলওয়ে হাই সেকেন্ডারি স্কুল। এরপর দ্বিতীয় স্থান অধিকার করেছেন পৃথা সোনার কেন্দ্রীয় বিদ্যালয় মালিগাঁও। পৃথা সোনার কেন্দ্রীয় বিদ্যালয় মালিগাঁও। ধন্যবাদ। এরপর কৃতিকা সরকার নেতাজি বিদ্যাপীঠ রেলওয়ে হাই সেকেন্ডারি স্কুল। কৃতিকা সরকার আসতে পারিনি, আমি ওনার মা। কৃতিকা সরকারের মা এসেছেন, আসুন। জুনিয়র গ্রুপে আকস্মিক বক্তৃতা, এরপর চলে যাচ্ছে সিনিয়র গ্রুপে। সিনিয়র গ্রুপ দ্বিতীয় স্থান অধিকার করেছে দিয়ারানী পাল ক্যাপিটাল পাবলিক স্কুল। দিয়ারানী পাল তৃতীয় স্থান অধিকার করেছেন সিনিয়র গ্রুপ। দ্বিতীয় স্থান অধিকার করেছেন অরুণ বণিক সাউথ পয়েন্ট স্কুল। অরুণ বণিক সাউথ পয়েন্ট স্কুল। এবং প্রথম স্থান অধিকার করেছেন পিউ দে ইস্টার্ন ভ্যালি কলেজ। পিউ দে ইস্টার্ন ভ্যালি কলেজ।
ধন্যবাদ দর্শকদের। এবার মঞ্চে আমরা ডেকে নিচ্ছি আমাদের সম্পাদক সেক্রেটারি গৌতম দাশগুপ্তকে। এর সাথে সাথেই আমাদের আজকের অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘটবে। বিবেকানন্দ পাঠচক্র রামকৃষ্ণ আশ্রম আয়োজিত 2020-21 যে যুব দিবস উপলক্ষে অনুষ্ঠান 10ই জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল। আজকে তার পুরস্কার বিতরণ চলছে। আর এটার সাথে আমাদের পুরস্কার বিতরণের সাথে আজকে সন্ধ্যা সমাপ্তি করবে। আমরা ডেকে নিচ্ছি কুইজ কম্পিটিশনে। কুইজ কম্পিটিশন দুটো গ্রুপে হয়েছিল, জুনিয়র গ্রুপ আর সিনিয়র গ্রুপ। জুনিয়র গ্রুপে তৃতীয় স্থান অধিকার করেছেন অনুরাগ সর্দার প্রিমিয়ার পাবলিক স্কুল আর আকাশ চন্দ্র হোল রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যালয়। মানে একটা গ্রুপের মধ্যে দুজন করে মেম্বার ছিল, সেই উভয়কেই মঞ্চে ডাকা হচ্ছে। অনুরাগ সর্দার প্রিমিয়ার পাবলিক স্কুল আর আকাশ চন্দ্র হোল রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যালয়। এরপর দ্বিতীয় স্থান অধিকার করেছেন অঙ্কিত রয় ক্যাপিটাল পাবলিক স্কুল আর রাজ রয় ক্যাপিটাল পাবলিক স্কুল। অঙ্কিত রয় ক্যাপিটাল পাবলিক স্কুল এবং রাজ রয় ক্যাপিটাল পাবলিক স্কুল দুজনেই কি অনুপস্থিত? ফার্স্ট পজিশন হোল্ড করছেন স্নেহা দাস নেতাজি বিদ্যাপীঠ রেলওয়ে হাই সেকেন্ডারি স্কুল আর কৃতিকা সরকার নেতাজি বিদ্যাপীঠ রেলওয়ে হাই সেকেন্ডারি স্কুল। হ্যাঁ, স্নেহা দাস নেতাজি বিদ্যাপীঠ রেলওয়ে হাই সেকেন্ডারি স্কুল আর কৃতিকা সরকার নেতাজি বিদ্যাপীঠ রেলওয়ে হাই সেকেন্ডারি স্কুল। ভুলে যাচ্ছি না অতি ভাবে ভাবিত কোনটা বলুন তো? আচ্ছা, আমি ম্যাডামকে জিজ্ঞেস করবো, আপনি কি ওই স্নেহা দাসকে চেনেন কি? হ্যাঁ, একসাথেই বললাম আমি। হ্যাঁ, তাহলে দুজনে নিয়ে, আচ্ছা ক্ষমা করবেন আমি লক্ষ্য করিনি, দুজনের প্রাইসটাই গ্রহণ করেছেন। আচ্ছা, আরেকটা বলছিলাম যে ও মানে আর্ট কম্পিটিশনে স্নেহা মনে আছে ফার্স্ট প্রাইজ পেয়েছে, নাম অ্যানাউন্স করতে গিয়ে আস্তে আস্তে ওটাও দিয়ে দিবে। তাহলে দিয়ে দিচ্ছি। এইগুলো আমাদের জুনিয়র গ্রুপ। তারপরে চলে যাচ্ছি আমরা সিনিয়র গ্রুপের মধ্যে। সিনিয়র গ্রুপের মধ্যে সিনিয়র গ্রুপ আমাদের ফার্স্ট সেকেন্ড পজিশন আর ফার্স্ট পজিশন দুটো পজিশন পাওয়া হয়েছে। ফার্স্ট সেকেন্ড পজিশন হোল্ড করছেন পিউ দে ইস্টার্ন ভ্যালি কলেজ আর দিয়া রানী পাল ক্যাপিটাল পাবলিক স্কুল। পিউ দে ইস্টার্ন ভ্যালি কলেজ আর দিয়া রানী পাল ক্যাপিটাল পাবলিক স্কুল। আর প্রথম স্থান অধিকার করেছেন ধীমান দাস পান্ডু কলেজ আর অভিষেক সেনগুপ্ত পান্ডু কলেজ। ধীমান দাস পান্ডু কলেজ আর অভিষেক সেনগুপ্ত পান্ডু কলেজ। ধন্যবাদ গৌতম দা। আমাদের এই অনুষ্ঠান অনুষ্ঠিত করার জন্য সবার সহযোগিতা যারা আমাদেরকে সহযোগ করেছেন, আমাদের ইয়ং ভলেন্টিয়ার্স, এখানে কেউ তো প্রচ্ছদে কাজ করে, পেছনে অনেকে কাজ করে যারা ফ্রন্ট লাইনের মধ্যে দেখা যায় না, সব জায়গারই মূল ভূমিকা তারাই করেন, কিন্তু তারা হয়তো মঞ্চের আগ সারির মধ্যে আসে না। তাদেরকে আমি আর এখানে আবার নতুন করে ডাকছি না। আমার সাথে এখানে আশুতোষ আছে, ওদিকে অবিনাশ আছে, যাই হোক সবাই আছে। আমাদের এখানে অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘটাচ্ছি।
जय श्री गुरु महाराज जी की जय, जय श्री रामकृष्ण परमहंस देव की जय, जय श्री स्वामी जी महाराज जी की जय, जय श्री महामाई की जय, जय स्वामी जी महाराज जी की जय, जय स्वामी जी महाराज जी की जय, जय स्वामी जी महाराज जी की जय। আমরা সর্বশেষে আমাদের অভিভাবকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এই কোভিডের পরিস্থিতির মধ্যে আমরা যেই সময় আপনাদেরকে কথাগুলো জানিয়েছিলাম সেই অবস্থার মধ্যে আপনারা সহযোগ করেছেন বলেই এতটা অবধি এসেছে, এবং আগামীতে আপনারা সহযোগ করবেন সেই আশা রাখছি। ধন্যবাদ, শুভরাত্রি।